হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি তার নাম হচ্ছে ভাই অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা আগের লেকচার হচ্ছে ভাই তোমার অ্যালকাইন প্রস্তুতির জন্য যে সকল বিক্রিয়া দরকার আমরা সবগুলো হচ্ছে ভাই দেখে আসছি। সো আমি রিকমেন্ড করবো তোমরা হচ্ছে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, না হলে তোমরা এখানে অনেক কিছুই বুঝতে পারবে না। সো দেখো, চলো আমরা তাহলে স্টার্ট করি জিনিসটা। আমি আশা করতেছি তোমরা আগের ভিডিওটা দেখছো। তাহলে চলো আমরা এই আশা মনে নিয়ে আমরা স্টার্ট করি আজকের লেকচার। তো প্রথমে আমরা যেটা পড়বো অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো এটার মধ্যে আছে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। ওকে, সো দেখো তো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াতে কি হয়, অলরেডি আমরা দেখে আসছি জিনিসটা। এখানে কিরকম ছিল দেখো, জিনিসটা হচ্ছে এরকম। সাপোজ আমরা অ্যালকিন দিয়ে দেখছিলাম, ধরো এখানে আমরা একটা ইথিন নিছিলাম। এই বিক্রিয়া তোমরা 9 দেখছিলা। তুমি যখন এখানে হাইড্রোজেন সংযোগ করো, তারপর দেন তুমি যদি এখানে নিকেল প্রভাবকে দাও এবং টেম্পারেচার কত দাও, 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বিক্রিয়াটা আমরা অনেকবার দেখছি, সো আশা করি সবার মুখস্থ হয়ে গেছে এটা। তারপরে তোমার এখান থেকে কি তৈরি হইতো দেখো তো, আমরা বলছিলাম যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াতে যেটা হবে, তোমার এখানে দুইটা এইচ টু আছে না, তার মানে দুইটা হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে এবং আরেকটা হাইড্রোজেন তোমার হচ্ছে ভাই আরেকটা এটার পাশের কার্বনে যাবে। ফলে এখানে যেটা উৎপন্ন হবে, তাহলে এই কার্বন পেয়ে গেল CH3, তিনটা হাইড্রোজেন হয়ে গেছে। এটা তো তাহলে তিনটা হাইড্রোজেন হয়ে গেছে, মাঝে তাদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকবে। এভাবে তাহলে তোমরা অ্যালকেন থেকে কি তৈরি করে ফেলছিলা, হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে তোমরা হচ্ছে ভাই অ্যালকেন তৈরি করে ফেলছিলা। তো সেম ভাবে আমি তোমাদেরকে বলছিলাম জিনিসটা হচ্ছে এরকম ভাই। ধরো তোমার কাছে যদি এবার একটা অ্যালকাইন থাকে, তার মানে CH ট্রিপল বন্ড CH থাকে। যদি তুমি এখানে একটা হাইড্রোজেন সংযোগ করো এবং তুমি যদি এখানে প্রভাবক হিসেবে নিকেলকে দাও এবং টেম্পারেচার যদি তুমি এখানে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে তোমার এখানে দেখো তো কি হবে, হাইড্রোজেন আর এখানে দিছো তোমার হচ্ছে যে দুইটা, তো একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, একটা হাইড্রোজেন এটার পাশের কার্বনে যাবে। তাহলে তখন যেটা হবে, তাহলে প্রথমটা CH2 হয়ে যাবে, কারণ আগে একটা হাইড্রোজেন ছিল, এখন একটা হাইড্রোজেন চলে আসছে, তাহলে দুইটা হাইড্রোজেন হয়েছে। আর পাশেরটা তো দুইটা হাইড্রোজেন হয়েছে। তো কার্বনের তো চারটা হাত থাকে, তাহলে এই চারটা হাত করার জন্য এখানে কি দিতে হবে, অবশ্যই ডাবল বন্ড দিতে হবে। তাহলে এখানে দেখো তো যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে কনভার্ট হয়ে গেছে, এখানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ অসম্পৃক্ততা হ্রাস পাচ্ছে। আমরা গতকালকে দেখে আসছিলাম যে অপসারণ বিক্রিয়াতে অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। আর এটা যেহেতু সংযোজন বিক্রিয়াতে কি হচ্ছে, ডাবল থেকে সিঙ্গেল হচ্ছে, ট্রিপল থেকে ডাবল হচ্ছে, তার মানে অসম্পৃক্ততা, মানে যেগুলো ডাবল বন্ড ট্রিপল বন্ড বলি সেগুলো হ্রাস পাচ্ছে। ওকে, আচ্ছা এটা দেখো, এটার একটা এক্সটেনশন বিক্রিয়া আছে। সাপোজ তুমি যদি অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করো, এক মোল হাইড্রোজেন যুক্ত করো, তাহলে CH2 মানে অ্যালকিনে কনভার্ট হয়েছে। আর সেম অ্যালকাইনের সাথে যদি তুমি 2 মোল হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখানে মোল হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, চারটা। তাহলে দুইটা দুইটা করে যাবে। তখন এখানে নিকেল প্রভাবক দাও, এটাকে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড করো। তারপর এখানে তাহলে এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেল, চারটা। এর মধ্যে দুইটা হাইড্রোজেন এর কাছে যাবে আর দুইটা হাইড্রোজেন এর প্রথমটার কাছে যাবে। প্রথমটার কাছে আগে ছিল একটা, এখন আসছে দুইটা, তাহলে তিনটা হয়েছে। দ্বিতীয়টার কাছে আগে ছিল একটা, এখন আসছে দুইটা, এখানেও তাহলে হয়ে গেছে তোমার এখানে তিনটা। তাহলে দেখো CH3 তাহলে আর বন্ড দিবে এখানে কয়টা, একটা। অর্থাৎ সরাসরি ট্রিপল বন্ড থেকে কোথায় কনভার্ট হয়ে গেছে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেছে। তার মানে তুমি যদি অ্যালকানের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে তোমার তৈরি হবে হচ্ছে অ্যালকিন। আর তুমি যদি অ্যালকানের সাথে তুমি যদি 2 মোল হাইড্রোজেন যুক্ত করো, এখানে 1 মোল এখানে 2 মোল, 2 মোল যুক্ত করলে তোমার এখানে উৎপন্ন হবে হচ্ছে তোমার ভাই অ্যালকেন। সো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে, সো এটা একটু মনে রাখবা, ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে এখানে আমি আরেকটা কথা লিখে দিই, নোট। অলরেডি এটা আমরা গতকালকেও দেখছিলাম, বারবার লিখবো কারণ এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভাই, আমরা গতকালকে দেখছিলাম অপসারণ বিক্রিয়া যখন আমরা করি, ওই অপসারণ বিক্রিয়াতে তোমার হচ্ছে যে অসম্পৃক্ততা বৃদ্ধি পায়, মানে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড সৃষ্টি হইতো, ডাবল থেকে ট্রিপল বন্ড সৃষ্টি হইতো, অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। আর তোমার যদি ভাই সংযোজন বিক্রিয়া, আমরা মাত্র যেটা দেখলাম সংযোজন বিক্রিয়া, এখানে কি হচ্ছে দেখো তো ভাই, এখানে তোমার হচ্ছে যে ভাই অসম্পৃক্ততা কি পাইছে, বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? ট্রিপল থেকে ডাবল হচ্ছে বা সিঙ্গেল হচ্ছে, ডাবল থেকে সিঙ্গেল হচ্ছে, অবভিয়াসলি তোমার এখানে অসম্পৃক্ততা হ্রাস পাইছে। ওকে, সো জিনিসটা আশা করি তোমরা এখানে সবাই বুঝতে পারতেছো। অসম্পৃক্ততা হ্রাস পাইছে, মানে হ্রাস পায় বা পেয়েছে। আচ্ছা, সো আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। সো আমরা চলো নেক্সটে যাই। তাহলে আমরা তাহলে সংযোজন বিক্রিয়া বুঝে ফেলছি।
নেক্সটে আছে হচ্ছে ভাই রোজেনমুন বিজারণ। সো ভাই এটারে 3 স্টার দাও, এটা এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার মুখস্থ রাখাই লাগবে। তো রোজেনমুন বিজারণ, আমি তোমাকে একটা জিনিস অলরেডি আগে বলছিলাম যে তুমি জৈব যৌগের মধ্যে যেখানে জারণ দেখবা, এটার মানে হচ্ছে যে ভাই অক্সিজেন যোগ করা। জারণের মানে কি? অক্সিজেন যোগ করা। আর যেখানে তুমি বিজারণ দেখবা, এটার মানে হচ্ছে ভাই হাইড্রোজেন যোগ করা। এখন কথা হচ্ছে ভাই কোন ধরনের অক্সিজেন যোগ করা, কোন ধরনের হাইড্রোজেন যোগ করা? জায়মান অক্সিজেন যোগ করা, আর হচ্ছে ভাই জায়মান হাইড্রোজেন যোগ করা। দেখো তো এই ট্রিপল বন্ড দ্বারা আসলে আমরা কি বোঝাইতাম? জায়মান বুঝাইতাম। তার মানে যদি তুমি ট্রিপল বন্ড দিয়ে হাইড্রোজেন মাঝখানে দাও তাহলে এটা দ্বারা বোঝায় জায়মান হাইড্রোজেন, আর উপরে যদি অক্সিজেন দিয়ে যদি ট্রিপল বন্ড দাও এটা দ্বারা বোঝায় জায়মান অক্সিজেন। আমি লিখে দিই, এটা মানে হচ্ছে তোমার ভাই জায়মান অক্সিজেন। আর অলরেডি তোমাদেরকে আমি আগেই বলে আসছি জায়মান অক্সিজেন জিনিসটা কি? সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেন। জায়মান হাইড্রোজেন জিনিসটা কি? তোমার সদ্য প্রস্তুত হওয়া হাইড্রোজেন। এটা হচ্ছে জায়মান হাইড্রোজেন। ওকে। সো নর্মাল হাইড্রোজেন এবং জায়মান হাইড্রোজেনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে তুমি একটা হচ্ছে মাত্র তৈরি করছো, আর এটা হচ্ছে আগে থেকে তৈরি করা ছিল। সো এটা একটু তোমাদের এখানে বোঝা দরকার, যদিও এখানে লাগতেছে না এত। সো চলো এরপর আমরা দেখি জিনিসটা। সো এই বিক্রিয়ার নাম কি দেখো তো? রোজেনমুন বিজারণ বিক্রিয়া। বুঝতেই পারতেছি এখানে হাইড্রোজেন যোগ করতে হবে, কারণ যেহেতু বিজারণ আছে। তো এই বিক্রিয়াটা পড়ার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ভাই রোজেনমুন্ড তোমার হচ্ছে যে ভাই এখানে বিকারকটাকে, মানে এই বিক্রিয়াতে রোজেনমুন্ড বিকারকটাকে সেটা আমাদের একটু জানতে হবে। তো রোজেনমুন্ড বিকারক হচ্ছে যে ল্যাড, সরি কি বলতেছি ল্যাড, এটা হচ্ছে প্যালাডিয়াম, সরি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণ। তার মানে দেখো তো ভাই রোজেনমুন বিজারণ এটা মানে কি বলতো? রোজেনমুন বিজারণ এটা মানে হচ্ছে তোমার প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণকে রোজেনমুন বিকারক বলে। ওকে। সো এখন দেখো জিনিসটা হচ্ছে এরকম যে এই দুইটা যদি কখনো একসাথে দেখো, যদি কখনো দেখো তোমরা যে প্যালাডিয়াম আছে এবং এর সাথে বেরিয়াম সালফেট আছে, বুঝে নিবা এটা দ্বারা কি বোঝাচ্ছে? রোজেনমুন বিকারক বোঝাচ্ছে, এবং এখানে অবশ্যই রোজেনমুন বিজারণ বিক্রিয়া ঘটবে। কি হয় চলো আমরা দেখার চেষ্টা করি। ধরো তুমি এখানে একটা অ্যালকাইন নিছো, ধরো CH3 ট্রিপল বন্ড CH নিছো। তারপরে তুমি এখানে হচ্ছে যে ভাই ইউজ করছো কি বলতো ভাই? ইউজ করছো হচ্ছে ধরো তুমি এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, অর্থাৎ তুমি এখানে রোজেনমুন বিজারককে ইউজ করতেছো, বা রোজেনমুন বিকারককে ইউজ করতেছো। তার মানে এখানে রোজেনমুন বিজারণ বিক্রিয়া ঘটবে। তো বিজারণ বিক্রিয়া মানে কি? হাইড্রোজেন যোগ করা। তো এখানে তাহলে ধরো সাপোজ তুমি দুইটা জায়মান হাইড্রোজেন যুক্ত করো, তাহলে কি হবে দেখো, আমি একটু পরিষ্কার করে লিখি। তুমি এখানে দুইটা প্লাস দিয়ে দুইটা জায়মান হাইড্রোজেন যোগ করো, তাহলে কি হবে দেখো তো জিনিসটা? দুইটা হাইড্রোজেন যুক্ত করছো না, একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, আর একটা হাইড্রোজেন তোমার হচ্ছে ভাই এই কার্বনে যাবে। তাহলে এখানে যেটা হবে CH3 এখানে একটা হাইড্রোজেন চলে আসছে, এখানে কোনো হাইড্রোজেন ছিল না, একটা হাইড্রোজেন চলে আসছে, আর এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন হয়ে যাবে। আর এদের মধ্যে এখন কি হয়ে যাবে? ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ রোজেনমুন বিজারণ বিক্রিয়া দ্বারা তুমি হচ্ছে যে ভাই এখানে অ্যালকাইন থেকে কি তৈরি করে ফেলতে পারতেছো? অ্যালকিন তৈরি করে ফেলতে পারতেছো। ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে দেখো তো একটা জিনিস, এখানে কি ছিল? ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড ছিল। এখানে আমরা বলতে পারি কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড ছিল, আর এখানে কার্বন কার্বনের মধ্যে কি হয়েছে? ডাবল বন্ড হয়ে গেছে। অর্থাৎ অসম্পৃক্ততা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? অবভিয়াসলি অসম্পৃক্ততা হ্রাস পাইছে। কারণ দেখো অসম্পৃক্ততা বলতে আসলে বোঝায় যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকাটাকে, তাই না? ট্রিপল বন্ড থাকা মানে অসম্পৃক্ততা বেশি, ডাবল বন্ড থাকা মানে অসম্পৃক্ততা একটু কম, আর যদি সিঙ্গেল বন্ড থাকতো সবগুলো সেটাকে আমরা বলতাম সম্পৃক্ত। তার মানে দেখো তো, তাহলে রোজেনমুন বিজারণ বিক্রিয়া আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে একটা কোয়েশ্চন অনেক সময় আসে যে তোমাকে বলবে যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া কাকে বলে। ওকে। তো তখন তুমি এটা সংজ্ঞা কিভাবে দিবা? তাহলে চলো আমরা রোজেনমুন বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে চাই। সংজ্ঞা, সংজ্ঞা আমরা কি লিখবো দেখো? সংজ্ঞা আমরা লিখবো জিনিসটা হচ্ছে এরকম, রোজেনমুন্ড বিকারক দ্বারা, রোজেনমুন্ড বিকারক ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। রোজেনমুন্ড বিকারক বলতে কাকে বোঝায়? ল্যাড প্লাস বেরিয়াম সালফেটকে, ল্যাড প্লাস বেরিয়াম সালফেটকে। তো রোজেনমুন্ড বিকারক দ্বারা অ্যালকাইনকে, অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে, বিজারণ ঘটিয়ে বিজারণ ঘটিয়ে অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে
অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া বলে। রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া বলে। তাহলে ভাই দেখো এখানে আমরা কি লিখলাম জিনিসটা, সেটা হচ্ছে রোজেনমুন্ড বিকারক দ্বারা, তার মানে ল্যাড এবং বারবার ল্যাড কেন বলতেছি, এটা হচ্ছে প্যালাডিয়াম পিডি, এটা মানে হচ্ছে ভাই প্যালাডিয়াম। আমি আন্তরিকভাবে দুঃখিত, সে কেন জানি মুখ থেকে খালি ল্যাড বেড়ে যেতেছে, এটা মানে তোমার হচ্ছে ভাই প্যালাডিয়াম। ওকে, আচ্ছা ভাই, সো কেউ মন খারাপ করিও না, আমি ভুল করে ফেলতেছি, সরি, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এখানে দেখো তো জিনিসটা কি বলতেছি ভাই, সংজ্ঞাটা বলতেছি যে রোজেনমুন্ড বিকারক অর্থাৎ প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দ্বারা অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে, মানে এই যে তোমার অ্যালকাইনটা ছিল, এই অ্যালকেনটা তুমি বিজারণ ঘটাচ্ছ, তার মানে হাইড্রোজেন যুক্ত করতেছো, ঘটিয়ে অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে, তার মানে এখানে দেখো তো ডাবল বন্ড, এটা মানে এটা অ্যালকিন না, তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করার যে বিক্রিয়া রোজেনমুন্ড বিকারক দ্বারা, তার মানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দ্বারা, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। আশা করি ভাই এই টোটাল প্রসেসটা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। তো রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া বললে তুমি হচ্ছে এই বিক্রিয়াটা লিখে দিবা। ওকে, সেটা একটু মুখস্থ রাখতে হবে, যে কোনটা কোনটা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে যে ভাই রোজেনমুন্ড বিকারক কোনটা, এটা মুখস্থ রাখবা। আর হচ্ছে তোমার ভাই এই হোল বিক্রিয়াটা তুমি হচ্ছে কষ্ট করে একটু মুখস্থ রাখবা। আর একবার এডমিশন টেস্টে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা জিজ্ঞেস করছিল, এবং তোমার কিন্তু ক নাম্বারের জন্য সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, সো সংজ্ঞাটা শিখে রাখবা। চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সট আমরা এখন দেখবো আরেকটা ইম্পর্টেন্ট, এটারও 3 স্টার দাও, কারণ এটাও পরীক্ষা অনেকবার আসছে। সেটা আমরা দেখবো এখন অ্যালকাইনে পানি সংযোজন। তো এটার জন্য হচ্ছে আমরা দুইটা কেস দেখবো। প্রথম কেস নাম্বার 1, আমি আগে তোমাকে ফ্লো চার্ট লিখে দিই, পরে হচ্ছে যে আমরা বিক্রিয়া লিখবো। এটার জন্য আমরা দুইটা কেস দেখবো। প্রথমটা হচ্ছে ভাই তোমার কেস নাম্বার 01। চলো জিনিসটা দেখতে থাকি, আসো। সেটা হচ্ছে ভাই তোমার ট্রিপল বন্ড যেটা, সেটা যদি তোমার প্রান্তে থাকে, তার মানে কেস নাম্বার 1 হচ্ছে যে ভাই প্রান্তীয় অ্যালকাইন। বুঝাই দিচ্ছি আমি প্রান্তীয় অ্যালকাইন বলতে কি বোঝায়। ধরো আমি একটা এক্সাম্পল দিই, CH3C ট্রিপল বন্ড CH। তাহলে দেখো তো এই যে ট্রিপল বন্ডটা, এটা কি প্রান্তে না, মানে 1 নাম্বার, যেমন তুমি যদি নাম্বারিং করো, তার মানে এটা 1, এটা 2, এটা 3। তো তোমার এখানে দেখো তো ট্রিপল বন্ডটা স্টার্ট হয়েছে কোত্থেকে, 1 থেকে। তাহলে কখনো যদি ট্রিপল বন্ড যদি 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়, তাহলে সেগুলোকে আমরা বলি প্রান্তীয় অ্যালকাইন। বা ধরো আরেকটা এক্সাম্পল নাও, CH ট্রিপল বন্ড CH, তাহলে এটাকে 1 দাও, এটাকে তুমি 2 দাও, তাহলে দেখো ট্রিপল বন্ড আবার স্টার্ট হয়েছে কোত্থেকে, 1 নাম্বার থেকে। তো এটাকে আমরা বলবো প্রান্তীয় অ্যালকাইন। আবার ধরো তুমি আরেকটা এক্সাম্পল যদি নাও, CH ট্রিপল বন্ড C, এটা ধরো তুমি এখানে আরেকটা দাও, CH2 CH3। দেখো তো এই যোগটা ট্রিপল বন্ড এখানে, তাহলে নাম্বারিং এখান থেকে করবো 1 2 3 4। তো দেখো তো ভাই ট্রিপল বন্ডটা একদম প্রান্তে না, 1 নাম্বার থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাই, প্রান্তীয় অ্যালকাইন বলবো। তাহলে তোমাকে যদি কেউ প্রান্তীয় অ্যালকাইনের সংজ্ঞা জিজ্ঞেস করে, তুমি সংজ্ঞা কি বলবা? তুমি সংজ্ঞাটা এভাবে বলবা যে যে সকল অ্যালকাইনের ট্রিপল বন্ড বা তোমার অসম্পৃক্ততা যেটা, সেটা যদি 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়, তাহলে সেটাকে আমরা প্রান্তীয় অ্যালকাইন বলে থাকি। তাহলে আমরা সংজ্ঞাটা একটু করে লিখে দিই, প্রান্তীয় অ্যালকাইনের সংজ্ঞা অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন যদি প্রান্ত অর্থাৎ 1 নং কার্বন থেকে স্টার্ট হয়, তবে সে ধরনের অ্যালকাইনকে প্রান্তীয় অ্যালকাইন বলে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, দেখো তো ভাই এখানে যদি এমন হইতো CH3 CH2 C ট্রিপল বন্ড CH, নাম্বারিং এখান থেকে করো, দেখো 1 নাম্বার কার্বন থেকে ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে, সো এটাকে তুমি কি বলতে পারো, এটাকে তুমি হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন বলতে পারো। তাহলে এটা একটা প্রান্তীয় অ্যালকাইনের এক্সাম্পল। কিন্তু আমাকে তুমি বলো তো এইটা কি প্রান্তীয় অ্যালকাইনের এক্সাম্পল হবে কিনা?
এটা কিন্তু প্রান্তীয় অ্যালকাইনের এক্সাম্পল হবে না। যেমন দেখো তুমি যেদিক থেকে নাম্বারিং করো না কেন, ধরো এটা 1, ধরো 2, ধরো 3, এটা ধরো 4, এখানে কিন্তু ত্রিবল বন্ড স্টার্ট হচ্ছে 2 নাম্বার কার্বন থেকে। সো এটা কিন্তু 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হচ্ছে না। সো এটা কিন্তু তোমার প্রান্তীয় অ্যালকাইন না। তাহলে কেস নাম্বার 2 তে আমরা পড়বো প্রান্তীয় অ্যালকাইন না। ঠিক আছে, চলো তোমাকে আমি আগে কেস নাম্বার 1টাই লিখে দিই। এখানে খেয়াল করে দেখো, আমি একটু করে পেজ আসুক। হ্যাঁ, ওকে, চলো আমি তোমাকে কেস নাম্বার 1ই আগে দেখাই। কেস নাম্বার 1 সেটা হচ্ছে ভাই, ধরো তুমি এখানে একটা প্রান্তীয় অ্যালকাইনকে নিছো। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে প্রথমে চলো একটা প্রান্তীয় অ্যালকাইনকে আমরা নিছি, এবং এর সাথে সাপোজ আমি হচ্ছে যে পানি যুক্ত করছি। দেখো তো আমার এটা কি ছিল, যে অ্যালকাইনে পানি সংযোজন, তার মানে আমি পানি যুক্ত করতেছি। প্রভাবক টভাবক আমি লিখতেছি না এখন, জাস্ট আমি দেখাচ্ছি তোমাকে। যদি পানি যুক্ত করি, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে ফাইনালি অ্যালডিহাইড। খুব ভালো করে বুঝো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস এখন যেটা শিখবো আমরা, এবং পরীক্ষায় অনেকবার এগুলো আসছে, অ্যালডিহাইড। ওকে, সো কেস নাম্বার 2, কেস নাম্বার 2 হচ্ছে যদি তোমার প্রান্তীয় অ্যালকাইন না হয়, তাহলে এটা হচ্ছে ধরো প্রান্তীয় অ্যালকাইন নয়, এটার সাথে তুমি যদি ভাই পানি যুক্ত করো, ফাইনালি গিয়ে তোমার তৈরি হবে হচ্ছে ভাই কিটোন। খুব ইম্পর্টেন্ট জিনিস, কখন কিটোন তৈরি হবে, কখন অ্যালডিহাইড তৈরি হবে বুঝে নাও। সো আমি এটাকে বক্স করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স ভাই, আজীবন মনে রাখবা। সেটা হচ্ছে যে কেস নাম্বার 1-এ কিছু দেখো, যদি প্রান্তীয় অ্যালকাইন থাকে, তুমি যদি সেটার সাথে যদি পানি যুক্ত করো, তাহলে অবশ্যই এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। আর যদি প্রান্তীয় অ্যালকাইন না হয়, তাহলে তার সাথে যদি তুমি পানি যুক্ত করো, তাহলে সেখানে কিটোন তৈরি হবে। কিভাবে তৈরি হবে সেটা তো আমি দেখাবোই, জাস্ট তুমি আগে এতটুকু আগে একটু মুখস্থ রাখা লাগবে তোমার, তাহলে তোমার নিজেরই সুবিধা হবে। আসলে মুখস্থ রাখারও দরকার নেই, প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। চলো আমি তাহলে এক্সাম্পল দিয়ে বুঝাই কিভাবে হয়। সাপোজ আমরা চলো কেস নাম্বার 1 নিয়ে কাজ করি, একটা প্রান্তীয় অ্যালকাইন নিয়ে। সাপোজ ধরো আমি এখানে নিলাম ইথাইনকে। ইথাইন কিন্তু আমার একটা কি অ্যালকাইন বলো তো, প্রান্তীয় অ্যালকাইন। এর সাথে তাহলে আমি এখানে পানি যুক্ত করতেছি, এবং এখানে প্রভাবকটা খুব ইম্পর্টেন্ট। প্রভাবক হিসেবে এখানে আমরা ইউজ করি হচ্ছে ভাই তোমার 20% সালফিউরিক অ্যাসিড, ইউজ করি হচ্ছে ভাই 20% H2SO4, তারপর ইউজ করি হচ্ছে ভাই 2% মার্কিউরাস সালফেট, তার মানে HgSO4। ওকে, সো এটা যখন আমরা ইউজ করব, তখন কি হবে দেখো, এখানে তখন কি হবে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। দেখো তো এই যে পানি, পানির মধ্যে কি আছে বলো তো, পানিকে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে? পানিকে হচ্ছে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে আমার ভাই H+ এবং OH আয়ন আকারে। অথবা পানির মধ্যে তুমি দেখো H থাকে এবং OH থাকে। তো এখানে যেটা হবে, তুমি এখানে সংযোজন বিক্রিয়া করতেছো না, কারণ দুটাকে এখানে যুক্ত করতেছো। তখন যেটা হবে তোমার এই যে H-টা আছে, এই H-টা প্রথমে যে কোনো একটা কার্বনে যাবে, যে কোনো একটা কার্বনে, ত্রিবল বন্ড অংশ নেওয়া যে কোনো একটা কার্বনে যাবে। সাপোজ ভাই এই কার্বনটাতে গেল, তাহলে বাকি আছে কি OH আছে না? বাকি যে OH-টা আছে সেটা তোমার যেই কার্বনে গেছে তার পাশের কার্বনে গিয়ে বসবে, তাহলে OH-টা যাবে তোমার এখানে। তাহলে কি বলছে আমি দেখো তো জিনিসটা, এখানে যখন তোমার এখানে অ্যালকাইনটা যখন এটা এসে পানির সাথে রিয়াকশন করতেছে, তো পানির মধ্যে দুটো জিনিস থাকে, একটা H একটা OH। H যাবে যে কোনো একটা কার্বনে, আর OH যাবে তার পাশের কার্বনে। বুঝতে পারছি জিনিসটা, ত্রিবল বন্ড অংশ নেওয়া তার পাশের কার্বনে যাবে হচ্ছে তোমার OH। তাহলে এখানে দেখো, তাহলে এবার কি হবে জিনিসটা, আমি যদি তোমাকে ভেঙে দেখাই কি হবে দেখো জিনিসটাতে। সেটা হচ্ছে যে এখানে CH ছিল, এটা তো হাইড্রোজেন গেছে, তাহলে এটা CH2 হয়ে যাবে। আমি বন্ধন এখন আঁকতেছি না। আর এখানে CH ছিল, এখানে গিয়ে তাহলে OH বসছে। দেখো এবার তুমি যদি দেখো তো এখানে CH2, তাহলে কার্বনের হাত আর খালি আছে কয়টা, 2টা। এটাতে দেখো এই CA একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে একটা OH এর সাথে, তাহলে এই কার্বনের আরো 2টা হাত বাকি। তাহলে অবভিয়াসলি তোমার এখানে কি দিতে হবে, ডাবল বন্ড। তার ডাবল বন্ড হওয়াটাই স্বাভাবিক, সংযোজন বিক্রিয়া করছে, অসম্পৃক্ততা কমে গেছে। তো এখানে এই যৌগটা তৈরি হয়েছে। ওকে, এখানে এই যৌগটা তোমার এখানে তৈরি হয়েছে। তো ভাই আপনি তো আমারে বলছিলেন প্রান্তীয় অ্যালকাইলের সাথে পানি যুক্ত করলে অ্যালডিহাইড তৈরি হবে, কিন্তু এখানে তো অ্যালডিহাইডের চিহ্ন বিশিষ্ট দেখতেছি না, দেখতেছি এখানে OH, তাহলে এটা অ্যালকোহল কিভাবে? চলো আমি বুঝাইতেছি তোমাকে। এখানে যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম কি হবে দেখো তো। প্রথম কথা, এটার জেনারেল নাম কি হবে? আমি একদম এক্সাক্ট নাম বলতেছি না, আমি বলতেছি জেনারেল নাম। যেহেতু OH আছে তাই অ্যালকোহল হবে, আর যেহেতু ডাবল বন্ড আছে তাহলে এটা অ্যালকিনের অ্যালকোহল হবে। তাহলে এই যৌগের একটা জেনারেল নাম হচ্ছে তোমার ভাই অ্যালকিনের অ্যালকোহল। এই যৌগটার জেনারেল নাম কি? অ্যালকিনের অ্যালকোহল।
বুঝছি ভাই, আশা করি কোনো প্রবলেম নেই। বুঝছি, কারণ এখানে OH আছে, ডাবল বন্ড আছে। OH থাকার কারণে অ্যালকোহল, আর ডাবল বন্ড থাকার কারণে তোমার এখানে এটা কি অ্যালকিনের অ্যালকোহল। তো অ্যালকিনের অ্যালকোহল যেগুলা, এগুলো হচ্ছে খুবই অস্থায়ী যৌগ। এগুলো হচ্ছে কি খুবই বলতো অস্থায়ী যৌগ, মানে এই যৌগগুলো এতটা স্থায়িত্ব বিশিষ্ট না। কারণ আমরা জানি নর্মাল অ্যালকোহল যেগুলো স্থায়িত্ব বিশিষ্ট সেগুলো কত হয়, সব এক কার্বনের হয়। তো অ্যালকিনের অ্যালকোহলগুলো সাধারণত তোমার হচ্ছে ভাই আনস্টেবল বা অস্থায়ী যৌগ, বা এটাকে আমরা বলতে পারি অন্য ভাষায় ইংলিশে যদি লিখি তাহলে আনস্টেবল, স্টেবল না। তো সব যৌগই তো স্টেবল হইতে চায়। তো স্টেবল হওয়ার জন্য কি করতে হবে, ডাবল বন্ড ভাঙতে হবে। কিভাবে ডাবল বন্ডটা ভাঙে আমি তোমাকে দেখো ব্যাখ্যা করি। এখানে যেটা হয়, এই এইচ যেটা আছে না, এইচটা তোমার এই কার্বনে চলে যাবে। তো এই কার্বনে গেলে কি হচ্ছে দেখো তো এখানে, মানে আলটিমেটলি এখানে পুনর্বিন্যাস ঘটবে। দেখো এই ধরনের আমরা হচ্ছে সমানতা পড়ে আসছি, যেটাকে আমরা বলতাম টটোমারিজম। এখানে কি ঘটবে, পুনর্বিন্যাস ঘটবে, ঠিক আছে। এবং এই টেম্পারেচারটা 80°C, পুনর্বিন্যাসটা 80°C ঘটবে। কাহিনী কি হবে, এই OH থেকে এইচটা চলে যাবে এই কার্বনে। তাহলে এই কার্বনে হাইড্রোজেন ছিল দুইটা, এখন তিনটা হয়ে যাবে। তাহলে তিনটা হয়ে গেলে তার হাত খালি আছে আর একটা, এখানে CH আছে। এইখান থেকে দেখো তো জিনিসটা, এখানে এই OH তো চলে গেছে, তো অক্সিজেন তো এখানে আছে তাই না। তো এখানে তো অক্সিজেনের একটা হাত ছিল তোমার OH এর সাথে। এখানে খেয়াল করে দেখো, OH থেকে যখন H চলে গেছে, তখন অক্সিজেন একটা হাত হারিয়ে ফেলছে, যেহেতু হাইড্রোজেন তো চলে গেছে। আবার কার্বনের ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তারা কার্বনের একটা হাত হারিয়ে ফেলছে। তখন এরা নিজেদের মধ্যে তোমার ডাবল বন্ড সৃষ্টি করবে, এবং এই যৌগটা তুমি হচ্ছে ভাই দেখো অ্যালডিহাইড বলো। এই যৌগটা তুমি কি বলো, অ্যালডিহাইড। ভাই চেনা ফরম্যাট না, একটু চেনা ফরম্যাটে লেখেন। চেনা ফরম্যাট কিরকম দেখো তো, তুমি এটাকে কিভাবে লেখো, CH3CHO লেখো। আমি জাস্ট ডাবল বন্ড দিয়ে ওটাকে উপরে লিখছি বা নিচে লিখছি, ওকে। সো আলটিমেটলি তোমার এখানে ফাইনালি কি তৈরি হয়ে গেছে দেখো, অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। তাহলে আমি ফুল প্রসেসটা তোমাকে আরেকবার ব্যাখ্যা করি। কি হয়েছে দেখো, এখানে প্রথমে অ্যালকাইন ছিল, পানি যুক্ত করছো। পানি তো দুইটা উপাদান থাকে, একটা H এবং একটা OH। তো এইচটা গিয়ে প্রথমে যে কোনো একটা কার্বনের সাথে বসবে, পরবর্তীতে OH গিয়ে তার পাশের কার্বনে বসবে যেখানে ট্রিপল বন্ড আছে। তারপরে কি হবে দেখো, তুমি যখন এখানে প্রভাবক দিছো 20% H2SO4 এবং 2% HGSO4, তখন সেখানে আলটিমেটলি অ্যালকিনের অ্যালকোহল তৈরি হয়েছে। কিন্তু আমরা সবাই জানি অ্যালকিনের অ্যালকোহল হচ্ছে একটা আনস্টেবল যৌগ বা একটা অস্থায়ী যৌগ। তো এটা স্টেবল হওয়ার জন্য তখন এটা নিজেদের মধ্যে পুনর্বিন্যাস ঘটায়। তো পুনর্বিন্যাস ঘটায় কি হয়, OH এর যে হাইড্রোজেনটা আছে সেটা ওই পাশের কার্বনে চলে যায়, ফলে CH3 গঠিত হয়। তো OH থেকে যখন হাইড্রোজেন চলে গেছে, তখন অক্সিজেনের একটা হাত হারাই গেছে। তো অক্সিজেনের তো ডাবল বন্ড, তাহলে এখানে এই জন্য এখানে ডাবল বন্ড দিলাম। আর দেখো এখানে ডাবল বন্ড দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এইখানে যে ডাবল বন্ড সেটা তো ভেঙে গেছে, কারণ CH3 হয়ে গেছে। সো ফলে এই পাশের কার্বনটাও তো একটা হাত হারাইছে। তো হাতটাকে ফিল আপ করার জন্য কার্বন এবং অক্সিজেনের মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে ফেললাম, এবং এই যৌগটাকে তুমি হচ্ছে বলো হচ্ছে ভাই কি বলো তো, অ্যালডিহাইড বলো। ওকে, আশা করি জিনিসটা কেন সবাই বুঝতে পারছো। চলো আমি আরো একটা এক্সাম্পল দিই। ভাই একটু কঠিন থেকে দেখান, কঠিন না, সবই সোজা। CH3, C3 বন্ড CH, প্রান্তীয় অ্যালকাইন। ওকে, কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। কিভাবে চলো দেখি। তুমি এখানে পানি যুক্ত করো, তারপর তুমি এখানে হচ্ছে যে ভাই 20% সালফিউরিক অ্যাসিড দাও, 2% মার্কিউরাস সালফেট দাও, HGSO4। কি হবে দেখো, ম্যাজিক হবে, ম্যাজিক। কি হবে দেখো, খেয়াল করে দেখো, আমি আবার ব্যাখ্যা করি। H2 এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তোমার H+, একটা হচ্ছে তোমার OH-। একটা হচ্ছে এখানে H+ থাকবে, একটা হচ্ছে তোমার এখানে OH- থাকবে। H+টা গিয়ে যে কোনো একটা কার্বনে বসবে, ট্রিপল বন্ডে অংশ নেওয়া। আর OH-টা গিয়ে কোথায় বসবে, OH-টা গিয়ে বসবে হচ্ছে যে ভাই, যেই কার্বনটা, দেখো এই H-টা গিয়ে যে কার্বনে বসছে, ট্রিপল বন্ধনে অংশ নেওয়া অপর কার্বনে গিয়ে বসবে। তাহলে জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই বলি। প্রথমে H2 এর মধ্যে যে H এবং OH আছে, H কোথায় বসবে, H বসবে যে ট্রিপল বন্ডে অংশ নেওয়া যে কোনো একটা কার্বনে, সেই কার্বনে গিয়ে বসলো H-টা। OH কোথায় বসবে, ট্রিপল বন্ডে অংশ নিছে যেই কার্বনে H বসছে তার পাশের কার্বনে, তাহলে মানে এই OH-টা গিয়ে বসবে হচ্ছে যে ভাই এই কার্বনে। তাহলে তোমাকে আমি আবার সিচুয়েশনটা বলি, H কোথায় বসবে ভাই, ট্রিপল বন্ডে অংশ নেওয়া যে কোনো একটা কার্বনে বসলো H। তারপরে OH কোথায় বসবে, ওই যে ট্রিপল বন্ডে একটা কার্বনে তো H বসে গেছে, আর একটা কার্বন যেটা আছে সেটাতে গিয়ে OH বসবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে, সো দেখো ভাই এবার কি তৈরি হবে। প্রথম কথা, এই CH3 কোনো তুমি চেঞ্জ করো নাই, তো CH3 থাকবে। এখানে কার্বন হয়ে গেছে, এখানে গিয়ে দেখো যে কে বসছে, H বসছে না, তাহলে এটা H হয়ে গেছে একটা। তারপরে এই যে দেখো পাশে CH ছিল, এটার সাথে গিয়ে যুক্ত হয়েছে কে, OH যুক্ত হয়েছে। তাহলে এখানে ট্রিপল বন্ড ছিল, যেহেতু এখানে CH, দেখো এই কার্বনের এখানে একটা হাত
এখানে একটা হাত, তাহলে দুইটা হাত অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে আর হাত লাগবে কয়টা? দুইটা। তাহলে এখানে ডাবল বন্ড দাও। দেখো তো ডান পাশের কার্বনটারও কিন্তু তোমার হচ্ছে যে 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এখানে দুইটা, এখানে হাইড্রোজেনের সাথে একটা, ওএইচের সাথে একটা। কিন্তু আমরা অলরেডি বলে আসছি এই যে যৌগটা এটা কি? অ্যালকিনের অ্যালকোহল, কারণ এখানে দেখো অ্যালকোহল আছে এবং কিন্তু এটা কি? ডাবল বন্ড আছে। কিন্তু তাহলে এই যৌগটা কি? অস্থায়ী, আনস্টেবল। এই যৌগটা হচ্ছে যে, এটাকে আমরা বলি জেনারেল নাম যদি দিই, তুমি ইউপ্যাক নাম দিচ্ছি না, জেনারেল নাম হচ্ছে ভাই অ্যালকিনের অ্যালকোহল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা হচ্ছে ভাই আনস্টেবল। আনস্টেবল যদি হয় কি ঘটবে ভাই? পুনর্বিন্যাস ঘটবে। ঘটবে কি? দেখো ঘটবে হচ্ছে ভাই তোমার এখানে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস ওকে। কত ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটবে? 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটবে। তো 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটলে কি হবে? দেখো আমরা বলছিলাম এই OH এর যে হাইড্রোজেনে চলে যাবে তার হচ্ছে পাশের কার্বনে, এটাই পুনর্বিন্যাস। তো ফলে কি হবে? এই প্রথমে CH3 কোনো চেঞ্জ হবে না, আর এখানে তাহলে একটা হাইড্রোজেন চলে আসছে, আর বাকি আছে CHO, বা তুমি ডাবল বন্ড দিয়েও দেখাতে পারো জিনিসটা এখানে। ওকে, CHO, এই C, এই H এবং O বাকি আছে, বাকিটা তো H দিকে চলে গেছে। সো আলটিমেটলি যে যৌগটা তৈরি হয়েছে ফাইনালি, সেটা তুমি কি বলো ভাই? অ্যালডিহাইড বলো। সো এখান থেকে তারা আমরা যেটা শিখলাম, আমি যদি প্রান্তীয় অ্যালকাইন নিই এবং সেখানে যদি আমি পানি যুক্ত করি, অবভিয়াসলি এখানে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, তার মানে আমি তোমাকে আরেকবার লিখে দিই, কারণ সবাই এগুলো ভুল করে ভাই। তুমি যদি এখানে তাহলে প্রান্তীয় অ্যালকাইনকে নাও এবং এর সাথে তুমি যদি ভাই পানি যুক্ত করো ওই যে প্রভাবকগুলো ইউজ করে, ফাইনালি তুমি কি পাবা ভাই? অ্যালডিহাইড পাবা। So, আশা করি এই জিনিসটা আর কখনো ভুলবা না এবং কখনোই ভুল করবা না, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসছে, এই জন্য আমি সহজ পড়াটার এত সময় নিয়ে পড়ানোর এটা একটা কারণ। এরপরে চলো ভাই, দেখো অলরেডি কি দেখা হয়েছে আমাদের। আমাদের অলরেডি কেস নাম্বার 1 দেখা শেষ। চলো এবার আমরা কেস নাম্বার 2 দেখি, মানে প্রান্তীয় অ্যালকিন নয়, এটার একটা এক্সাম্পল দেখি চলো। ঠিক আছে, প্রান্তীয় অ্যালকিন না হলে কি হবে? চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরো প্রান্তীয় অ্যালকিন না, তার মানে CH3 ট্রিপল বন্ড CH3। তাহলে দেখো তো, এখানে তুমি যদি নাম্বারিং করো, ট্রিপল বন্ডটা কিন্তু জীবনেও 1 নাম্বার কার্বনে আসবে না, সবসময় 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হবে ট্রিপল বন্ডটা, তাই না? তাহলে এটা কিন্তু তোমার কি না? প্রান্তীয় অ্যালকাইন না, কারণ ট্রিপল বন্ড এখানে মাঝখানে প্রান্তে নাই, সো এটা প্রান্তীয় অ্যালকাইন না। প্রথম ডিসিশন হচ্ছে এটা। এরপর দেখো তুমি এটার সাথে পানি যুক্ত করছো, প্রভাবক হিসেবে তুমি কি দিছো? 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরাস সালফেট। তবে এটা দেখো এখানে কি হবে, এখানে H2O যেটা, এটা তুমি দুই ভাগে লিখতে পারো, H প্লাস এবং OH আয়ন আকারে। তো আমি প্রথমে তোমাকে বলছি কি, এইচটা কি হবে ভাই? H প্লাসটা, প্রথম কথা H প্লাসটা ট্রিপল বন্ডে যে দুইটা কার্বন অংশ নিয়েছে সোজাসুজি যে কোনো একটাতে বসবে, আর OHটা ট্রিপল বন্ডে যেগুলো অংশ নিয়েছে যেখানে H বসছে, ট্রিপল বন্ড অংশ নেওয়া তার পাশের কার্বনে গিয়ে বসবে। তাহলে এখানে কাহিনী কি হবে দেখো, স্ট্রাকচারে কি উৎপন্ন হচ্ছে? এই CH3 কোনো চেঞ্জ হয়নি, CH3 লিখে ফেলো, বন্ধন দাও। এই C দিকে একটা হাইড্রোজেন বসছে, CH দাও। একটা হাইড্রোজেন বসছে মানে এখানে ডাবল বন্ড হয়ে যাবে এখন, বুঝতেই পারতেছো। আর এখানে কার্বন, এটার সাথে OH যুক্ত হয়েছে, আর এখানে CH3, এটা কোনো চেঞ্জ হয়নি। কিন্তু দেখো ভাই এটা কি? এটা হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল। কেন? ডাবল বন্ড আছে এই জন্য অ্যালকিন, আর এখানে OH আছে এই জন্য অ্যালকোহল। সো এটা হচ্ছে তোমার অ্যালকিনের অ্যালকোহল। অ্যালকিনের অ্যালকোহল মাত্র বলে আসলাম। অ্যালকিনের অ্যালকোহল যেটা, এটা কিরকম যৌগ ভাই? এটা হচ্ছে আনস্টেবল যৌগ। সে স্টেবল হওয়া দরকার, তখন সে তার মধ্যে টটোমারিজম ঘটায়, টটোমারিজম বা পুনর্বিন্যাস ঘটায়। তো কি হবে দেখো, এখানে তুমি পুনর্বিন্যাস ঘটাও, তখন কি হবে দেখো, পুনর্বিন্যাস। পুনর্বিন্যাসে কি বলে আসছি ভাই? OH এর যে Hটা, সেটা এই পাশের কার্বনে চলে যাবে। ফলে কি হচ্ছে দেখো, এখানে এই CH3 কোনো চেঞ্জ হবে না, তো CH3 মতো থাকবে। এই কার্বনে তার একটা হাইড্রোজেন চলে আসছে, তাহলে CH2 হয়ে যাবে। এই জন্য ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যেহেতু দেখো 4টা দিতে হবে। এখানে একটা দিছো কার্বনের হাত, এখানে একটা দিছো হাইড্রোজেন সাথে 2টা, তাহলে 4টা। যদি তোমার ডাবল বন্ড দিতে তাহলে তো 5টা হয়ে যেত, তাই না? তাই জন্য এখানে সিঙ্গেল বন্ড দিতে হবে। তারপর এখানে কার্বন, এখানে CH3, এটার সাথে অক্সিজেন, H তো চলে গেছে, তাহলে অবভিয়াসলি এখানে কি দিতে হবে? ডাবল বন্ড দিতে হবে। তো ভাই দেখো, এই যৌগটারে তুমি কি বলো?
এই যৌগটারে তুমি হচ্ছে বলো ভাই কিটন, রাইট। এই যৌগটা তুমি কি বলো ভাই, এই যৌগটারে তুমি হচ্ছে বলো হচ্ছে ভাই কিটন। সো আমি বারবার বলতেছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমার কোয়েশ্চনে দেখতে হবে, তোমার কোয়েশ্চনে যে অ্যালকাইনটা দেওয়া আছে সেটা কি প্রান্তীয় অ্যালকাইন নাকি প্রান্তীয় অ্যালকাইন না। তাহলে বারবার এই জন্য এটাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কারণ হচ্ছে যে ভাই এখানে সবাই ভুল করে। তাহলে যদি ভাই প্রান্তীয় অ্যালকাইন হয়, তুমি যদি পানি যুক্ত করো অবভিয়াসলি তৈরি হবে হচ্ছে ভাই কি অ্যালডিহাইড। কিন্তু ভাই তোমার যদি ভাই প্রান্তীয় অ্যালকাইন না হয়, তুমি যদি পানি যুক্ত করো তৈরি হবে হচ্ছে ভাই কিটন। সব সময় এটা মাথায় রাখবা ভাই, এটা ভুল করবা না, ওকে। তো আমি এতটুকু বিশ্বাস রাখতেছি তুমি ভুল করবা না। চলো আমরা তারা নেক্সটে যাই। সো ভাই দেখো নেক্সট হচ্ছে আমাদের অ্যালকাইনের ওজন সংশ্লেষণ বিক্রিয়া। সো ওজন সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে অলরেডি আমরা আগে জেনে আসছি, আমি তাও তোমাকে একটু করে রিপিট করে আসি জিনিসগুলা। যেমন ওজন সংশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায়, O3 মানে এটাকে, যেটাকে আমরা O2 কে তো আমরা অক্সিজেন বলি, O3 কে আমরা বলি ওজন। তার মানে তোমার হচ্ছে যে এই ওজন যুক্ত করাকে আমরা আসলে কি বলি, ওজন সংশ্লেষণ। সো এই O3 এর বৈশিষ্ট্যটা কি, এই O3 এর বৈশিষ্ট্য হচ্ছে সে দুইটা বন্ধনকে ভাঙতে পারে। ম্যাক্সিমাম কয়টা বন্ধনকে ভাঙতে পারে, দুইটা বন্ধনকে ভেঙে দিতে পারে। মানে তার এবিলিটি হচ্ছে সে দুইটা বন্ধনকে ভেঙে দিতে পারবে। সে কখনো তোমার হচ্ছে যে ভাই তিনটা বন্ধনকে ভাঙতে পারবে না। সে ভাঙবে সবসময় কয়টা বন্ধনকে, দুইটা বন্ধন, ম্যাক্সিমাম দুইটা বন্ধনকে সে হচ্ছে ভাই ভাঙতে পারবে। তারপর অলরেডি আমরা এখানে বলে আসছিলাম, এখানে মাধ্যম হিসেবে আমরা কাকে ইউজ করি, মাধ্যম হিসেবে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে তোমার ভাই, হয় আমরা ক্লোরোফর্মকে ইউজ করতে পারি, ক্লোরোফর্ম। সো ক্লোরোফর্মের তোমার সংকেত কি ভাই, CH Cl3। অথবা তুমি এটাকে কি ইউজ করতে পারো, এখানে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতে পারো, তার মানে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। আমি আর পুরো নাম লিখলাম না, এর নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ওকে। সো এটা অলরেডি আমরা যখন আমরা অ্যালকিনের যখন ওজন সংশ্লেষণ দেখছি তখন আমরা এই জিনিসটা, এগুলা দুইটা জিনিস আমরা দেখে আসছি। তো আজকে হচ্ছে আমরা অ্যালকাইনের ওজন সংশ্লেষণ দেখবো। প্রথমে বলি ভাই অ্যালকিনের ওজন সংশ্লেষণ অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই তুলনায় অ্যালকাইনটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু অ্যালকাইনের ওজন সংশ্লেষণ বিক্রিয়াও ইম্পর্টেন্ট। সো তোমাকে আসলে সবগুলোই পড়া লাগবে, কিন্তু ও অ্যালকিনের যেটা আছে ওজন সংশ্লেষণ সেটা তুমি খুব ভালো করে পড়বা, এখান থেকে কোয়েশন অনেক পেঁচাইতে পারে। কিন্তু অ্যালকাইনের ওজন সংশ্লেষণ বিক্রিয়াটা একদম দুনিয়ার সোজা, এটা থেকে কোয়েশন তোমার এখানে পেঁচাবে না। চলো আমরা দেখি এক্সাম্পল। ধরো ভাই এখানে আমরা একটা ইথাইনকে নিছি, তার মানে ট্রিপল বন্ড CH, এটাকে আমরা ওজন সংশ্লেষণ করতেছি মানে অধিযুক্ত করতেছি। ধরো মাধ্যম হিসেবে আমরা CHCl3 কে নিলাম বা CCl4 কে নিলাম, একটাকে নিলেই হয়েছে এখানে। তো কি হবে ভাই, ওজন আমরা জানি ওজন কয়টা বন্ধনকে ভাঙতে পারবে, দুইটা বন্ধনকে। এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে বন্ধন ভাঙতে পারবে দুইটা, তাহলে দুইটারে ভেঙে দিবে। দেখো এখানে কার্বন লিখলা, এখানে কার্বন লিখলা, ওকে, কার্বন কার্বন লিখলা। দেখো তিনটা বন্ধন আছে, কয়টাকে ভাঙতে পারবে, দুইটাকে ভাঙতে পারবে, তাহলে দুইটাকে ভেঙে দিল, তাহলে আর আর কয়টা বন্ধন রয়ে গেছে, একটা বন্ধন রয়ে গেছে। দেখো জিনিসটা বুঝো, অ্যালকিনে যখন পড়ছিলা তখন অ্যালকিনে আর এই বন্ধনটা থাকতো না, কারণ অ্যালকিনের বন্ধন ছিলই দুইটা, দুটোটারে ভেঙে দিছিল। কিন্তু এখানে কিছু দেখো তো, এখানে হবে হইতেছে তোমার বন্ধন আছে তিনটা, ভাঙতে পারবে দুইটাকে, তো দুইটাকে ভেঙে দিছে, তাহলে একটা বন্ধন এখনো অবশিষ্ট রয়ে যাবে। তো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। কিন্তু অ্যালকিনে থাকতো কয়টা, দুইটা, দুইটার দোনোটাই ভেঙে যাইতো। আর এই কার্বন একটা হাইড্রোজেন, এই কার্বন এখানে একটা হাইড্রোজেন, এবং আমরা জানি ওজন বিক্রিয়াতে কি হয়, ঘর বাড়ি তৈরি হয়। অক্সিজেন দিয়ে এখানে ঘর বাড়ি তৈরি করে দাও। হুম, অক্সিজেন দিয়ে এভাবে করে ঘর বাড়ি তৈরি করে দাও। আচ্ছা, তারপরে কি তো ভাই, ঘর ভাঙতে আসতো, ঘর কে ভাঙতো, ঘর ভাঙতো জিঙ্ক। তো জিঙ্ক এখানে আসলে এটাকে সাথে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করতো। তো তুমি এখানে কি যুক্ত করো, জিঙ্ক যুক্ত করো। তাইলে যেটা হচ্ছে, জিঙ্ক যদি যুক্ত করি তাহলে যেখানে হবে সেখানে উৎপন্ন হবে আমার জিঙ্ক অক্সাইড, পানিও দিই মাধ্যম হিসেবে। আচ্ছা জিঙ্ক অক্সাইড তৈরি হলো, ওকে। এবার দেখো কি হবে কাহিনী এখানে, এবার জিনিসটা আলাদা হয়ে যেত না, কিন্তু এখানে তো এবার কার্বন কার্বন বন্ধন রয়েই গেছে। তাহলে এই কার্বন এবং এই কার্বন, এই দুইটার মধ্যে কি হয়ে গেছে দেখো তো, বন্ধন কিন্তু রয়ে গেছে। কারণ আগে তো অ্যালকিনের মধ্যে আলাদা হয়ে যেত, কারণ কেন, কারণ অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন কোনো বন্ধন থাকতো না, এই জন্য দুইটা কার্বন আলাদা হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু দুইটা কার্বন আলাদা হবে না। কেন, কারণ হচ্ছে এখানে দেখো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই তোমার এখানে কার্বন এবং কার্বনের মধ্যে কিন্তু বন্ধনটা রয়ে গেছে, ওকে। তো জিঙ্ক তো অক্সিজেনকে নিয়ে গেছে, তো অক্সিজেনকে নিয়ে যাওয়ার পরে কার্বন কার্বন কিন্তু বন্ধনটা রয়ে যাবে। ফলে দেখো এই কার্বনের সাথে এই কার্বনটার সাথে একটা তোমার হচ্ছে যে হাইড্রোজেন যুক্ত, একটা অক্সিজেন যুক্ত, তাহলে এখানে CHO থাকবে, হাইড্রোজেন অক্সিজেন। আর এই কার্বনেও একটা হাইড্রোজেন যুক্ত, একটা অক্সিজেন যুক্ত, তাহলে CHO থাকবে। আমি জিনিসটা চলো তোমাকে আরেকবার ব্যাখ্যা করি।
দেখো তুমি যখন এখানে জিঙ্ক যুক্ত করছো, তো জিঙ্ক যুক্ত করার পরে কি হবে দেখো, জিঙ্ক তো উপরের অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলবে। কিন্তু আগে দেখো তো কি হইতো, তখন আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ভাই এখানে একবার ভাগ করতাম, এখানে একবার ভাগ করে দিতাম। কিন্তু এবার এই ভাগটা আমরা করতে পারবো না, কেন? কারণ এখানে দেখো কার্বন কার্বন বন্ধন রয়ে গেছে। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে ভাই কার্বন কার্বন বন্ধনগুলো বিদ্যমান থাকবে। ওকে, কার্বন কার্বন বন্ধনগুলো এখানে বিদ্যমান থাকবে। এবার দেখো কি যেটা হবে সেটা হচ্ছে, দেখাই আমি তোমাকে, কার্বন কার্বন বন্ধন বিদ্যমান থাকবে। তারপর দেখো, তারপর এই যে কার্বনটা আছে আমি তোমাকে দেখাই, এই যে কার্বনটা আছে ভাই, এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তাহলে এই কার্বনটাকে যদি আমরা এটা মানি, তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেনকে দাও, একটা অক্সিজেন দাও। তারপর দেখো ভাই পাশের যে কার্বনটা, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তাহলে পাশের কার্বনের সাথে একটা হাইড্রোজেন দাও, একটা অক্সিজেন দাও। তাহলে এবার একটা আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ভাই দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ভাই আপনি বলছেন এইখানে বন্ধনটা এবার ভাঙতেছে না, মানে আগে যেরকম অ্যালকিনে যেরকম এরকম বন্ধন ভেঙে গেছিল মাঝখানে, এবার বলতেছেন যে এখানে বন্ধন ভাঙতেছে না কেন? কারণ হচ্ছে এখানে কার্বন কার্বন তোমার হচ্ছে বন্ধন আছে, যেটা অ্যালকিনের মধ্যে ছিল না। সো কার্বন কার্বন বন্ধন এখানে ভাঙে নাই। কিন্তু ভাই এই অক্সিজেন অক্সিজেনের মধ্যেও তো বন্ধন ছিল, তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ধনটা ভাঙলো কেন? খেয়াল করে দেখো, আমার কোয়েশ্চনটা হচ্ছে যে ভাই তোমাদের কাছে, সেটা হচ্ছে যে ভাই আগে কি হইতো দেখো তো, যখন তুমি অ্যালকিনেরটা যখন পড়ছো, অ্যালকিনের সময় টোটালটাকে আলাদা করে ফেলতা, এই পার্ট একটা, এই পার্ট একটা আলাদা করে ফেলতা। কিন্তু এবার যেটা করতেছো, এবার এটা এই আলাদাটা করতেছো না কেন? কারণ এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে বন্ধন আছে। সো কার্বন কার্বনের মধ্যে বন্ধন থাকবে। কিন্তু এখানে তো অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ধন ছিল, তো এখানে আমরা অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ধন দেখাই নেই কেন? কারণ এখানে অক্সিজেন অক্সিজেনের বন্ধনটা ভেঙে যাবে। কেন ভাঙবে আমি তোমার এই জিনিসটা বলি। এখানে অক্সিজেন গুলো হচ্ছে যে ভাই ও থ্রি যেটা, এখানে ও থ্রি যেটা, সেটা হচ্ছে একটা টিমের মতো। তাহলে এখানে ও থ্রি যেটা, সেটা একটা কিসের মতো ভাই? একটা টিমের মতো। উপরের অক্সিজেনের বন্ধন যেহেতু ভেঙে গেছে, তাই এই অক্সিজেনগুলোর বন্ধনও তোমার এখানে ভেঙে যাবে। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমি তোমাকে আবার ফুল প্রসেসটা ব্যাখ্যা করি। এখানে আমার কোশ্চেনটা ছিল যে ভাই তুমি যখন অ্যালকিন দিতা তখন তো তুমি এখানে একটা পার্ট করে ফেলতা, তারপর হচ্ছে যে এদিক দিয়ে একটা পার্ট করে ফেলতা, এদিক দিয়ে একটা পার্ট করে ফেলতা। কিন্তু এইবার এই কাজটা করতেছো না। এইবার তুমি যেটা করছো, কার্বন কার্বনের মধ্যে বন্ধনটা ঠিকই রাখছো, কিন্তু তুমি হচ্ছে এখানে অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ধন ভেঙে দিছো। কেন? কারণ অক্সিজেন হচ্ছে ভাই টিমের মতো, ও থ্রি যেটা সেটা হচ্ছে কিসের মতো ভাই? টিমের মতো। যেহেতু উপরের অক্সিজেনের এই বন্ধনটা ভেঙে গেছে, অটোমেটিক্যালি এই অক্সিজেনগুলোর বন্ধন ভেঙে যাবে। বুঝতে পারছো জিনিসটা? আশা করি জিনিসটা সবার মধ্যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই এরপরে। সরি, হ্যাঁ, চলো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এটারই আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ ধরো এখানে তুমি নিছো CH3, তারপর সি ট্রিপল বন্ড CH, তুমি এখানে ওজন যুক্ত করতেছো। তারপর হচ্ছে যে মাধ্যম হিসেবে তুমি CCl4 কে দিতে পারো, CH3 কে দিতে পারো, কোনো ডিফারেন্স নেই, CCl4। আচ্ছা, এটা করার আগে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমাকে বলো এই যৌগটার নাম কি? এই যে CHO এটা উৎপন্ন হয়েছে, এই যৌগটার নাম কি? এই যৌগের নাম আমরা যদি না জানি আমরা একটু শিখে রাখবো। এই যৌগের বাণিজ্যিক নাম হচ্ছে ভাই, নর্মালি তো ইউপ্যাক নাম আছে, কিন্তু আমাদের বাণিজ্যিক নামটা বেশি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক নাম হচ্ছে তোমার ভাই গ্লাইঅক্সাল। তাহলে এই যৌগের বাণিজ্যিক নাম কি ভাই? এই যৌগের বাণিজ্যিক নাম হচ্ছে তোমার ভাই গ্লাইঅক্সাল। ওকে, মুখস্থ রাখা লাগবে একটু। তাহলে এই যৌগটার বাণিজ্যিক নাম হচ্ছে তোমাদের ভাই গ্লাইঅক্সাল, এটা একটু মুখস্থ রাখবা। আচ্ছা, এখানে আসি, এবার এখানে ফেরত আসি। এখানে দেখো এখানে ওজন যুক্ত করছো না, তো ওজন কি করবে ভাই? ট্রিপল বন্ডকে অ্যাটাক করবে, কিন্তু ভাঙতে পারবে কয়টা? দুইটা। তাহলে দুইটা ভাঙলো। দুইটা যদি ভাঙে একটা তো এখনো রয়ে গেছে, একটা রয়ে যাবে। ওকে, এই বাম পাশের কার্বনের সাথে একটা CH3 আছে, তো একটা CH3 কে দাও। তারপর এইখানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে দাও। ঘর বাড়ি তৈরি করো, যেহেতু এটা ওজন বিক্রিয়া, ঘর বাড়ি তৈরি করছো। আচ্ছা, তারপরে তুমি এখানে জিঙ্ক যুক্ত করতেছো এবং পানি যুক্ত করতেছো। জিঙ্ক মানে পানি মাধ্যম হিসেবে ইউজ করতেছো। কি হবে? জিঙ্ক ঘরের চালকে উড়ে নিয়ে যাবে, ঘরের চালকে উড়ে নিয়ে গেল, উড়ে নিয়ে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। ওকে, এইবারে দেখো এখানে কিন্তু ভাই আমি বারবার বলতেছি কার্বন কার্বন বন্ধন কিন্তু ভাঙবে না, কিন্তু আমি অলরেডি এটাও বলে আসছি অক্সিজেন হচ্ছে ভাই টিম হিসেবে কাজ করে। যেহেতু উপরের অক্সিজেনের বন্ধন ভেঙে গেছে, তাইলে এই নিচের অক্সিজেনের যে অক্সিজেন অক্সিজেন যে বন্ধন, সেটাও কিন্তু তোমার এখানে ভেঙে যাবে। সো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো। তাহলে আমি আরেকবার দেখাই, এখানে তোমার অক্সিজেন গুলা টিম আকারে কাজ করতেছে। ওকে, সো যেহেতু উপরের অক্সিজেনের বন্ধন ভেঙে গেছে, তাই নিচের যে অক্সিজেনের যে বন্ধনটা আছে এইটাও কিন্তু তোমার এখানে ভেঙে যাবে, কিন্তু কার্বন কার্বন বন্ধন ভাঙবে না।
বুঝতে পারতেছি জিনিসটা? অক্সিজেনের বন্ধন কেন ভাঙবে? কারণ অক্সিজেনটা টিম আকারে কাজ করতেছে। উপরের অক্সিজেনের যেহেতু বন্ধন ভেঙে গেছে, নিচেরগুলো অটোমেটিক্যালি ভেঙে যাবে। সো ফলে কি তৈরি হবে দেখো তো। প্রথমে এই কার্বনটাকে দাও, এটার সাথে দেখো কোনাকুনি একটা CH3 আছে, কোনাকুনি CH3 কে দাও। উপরের অক্সিজেন তো নাই, কারণ জিঙ্ক নিয়ে গেছে। এখানে একটা অক্সিজেন হবে, কিন্তু অক্সিজেন তো ভাই দেখো এই বন্ধন তো ভেঙে গেছে। সো ফলে কার্বনের সাথে ডাবল বন্ডে যুক্ত থাকবে, যেহেতু বন্ধন হারাই ফেলছে। পাশের কার্বনের সাথে আবার এই কার্বনের সম্পর্ক আছে, এটার সাথে আবার হাইড্রোজেনের সম্পর্ক আছে, এটার সাথে আবার নিচের অক্সিজেনের একটা সিঙ্গেল বন্ডের সম্পর্ক ছিল, কিন্তু এখানে ডাবল বন্ড হয়ে যাবে। কেন? কারণ অক্সিজেন অক্সিজেনের যে বন্ধন ভেঙে গেছে। সো এটা হচ্ছে তোমার এখানে উৎপন্ন যৌগ হবে। সো তুমি এটাকে কিন্তু সংক্ষেপে চাইলে এইভাবে লিখতে পারো, CH3 সি ডাবল বন্ড ও CHO। ওকে, তুমি চাইলে জিনিসটাকে এভাবে লিখতে পারো। কিভাবে লিখলাম দেখো তো। প্রথমে এই CH3 যেটা আছে, এই CH3 কে আমরা এখানে লিখলাম, এই কার্বনকে আমরা এখানে কার্বন দিলাম, এই অক্সিজেনকে আমরা এখানে দিলাম, আর এই টোটালটাকে একসাথে CHO লিখে দিলাম। সো এইভাবে তুমি জিনিসটা এখানে লিখতে পারো। সো আশা করি তোমরা এই অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়াটা বা ওজোন সংশ্লেষণ বিক্রিয়াটা বুঝতে পারছো। সো চলো তাহলে আমরা নেক্সটে যাই। আশা করি আমাদের এটাতে আর কোনো প্রবলেম নেই। আমরা এখন পড়বো হচ্ছে তোমার অ্যালকাইনের জারণ। ওকে, এটাও খুব আসলে ইম্পর্টেন্ট। আজকের পড়াগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটাও তুমি স্টার মার্কস দিয়ে রাখতে পারো, কারণ এটাও পরীক্ষা অনেকবার আসে এবং এটাতে একটা ঝামেলা আছে। চলো আমি ঝামেলাটা ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম কথা, জারণ। আমরা দেখো তো জারণ বিক্রিয়া কি দিয়ে করি? বিজারক দিয়ে করি। আমরা সবাই জানি 9-10 থেকেই যে জারণ বিক্রিয়া যেগুলা, সেগুলো আমরা কি ইউজ করে করি? বিজারককে ইউজ করে করি, বিজারক। আচ্ছা, তো আমরা অ্যালকাইনের জারণ বিক্রিয়া করার জন্য দুই ধরনের বিজারকের সাহায্য নিব। অ্যালকাইনের জারণ বিক্রিয়া করার জন্য দুই ধরনের বিজারকের সাহায্য নিব। একটা হচ্ছে ভাই তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা হচ্ছে তোমার তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা হচ্ছে তোমার ভাই পটাশিয়াম ডাইক্রোমেট, Cr2O7। ওকে, তাহলে আমরা আবার বলতেছি, দেখো জারণ বিক্রিয়া আমরা নর্মালি বিজারকের সাহায্য করি। আমরা এই অ্যালকাইনের জারণটা দুই ধরনের বিজারক দিয়ে করব, একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা তোমার কোনটা বলো তো ভাই? পটাশিয়াম ডাইক্রোমেট। এবং আমরা জানি জারণ বিক্রিয়া মানে অক্সিজেন যুক্ত করা, এবং কোন ধরনের অক্সিজেন যুক্ত করা ভাই? জায়মান অক্সিজেন যুক্ত করা। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ভাই জায়মান অক্সিজেন। আর আমরা অলরেডি পড়ে আসছি জায়মান অক্সিজেন মানে হচ্ছে তোমার ভাই সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেন। ওকে, তো চলো তাহলে আমরা অ্যালকাইনের তোমার জারণটা দেখতে থাকি কি হবে জিনিসটা এখানে। প্রথমে চলো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করব। তাহলে আমরা প্রথমে লিখতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। একটু ডিফারেন্স আছে, দুইটা দিয়ে জারণ করলে রেজাল্ট ডিফারেন্ট আসে, একটু মনে রাখো। আমি তোমাকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো জিনিসটা এখানে এরকম। সাপোজ ধরো আমি প্রথমে একটা অ্যালকাইনকে নিচ্ছি, CH3 সি ট্রিপল বন্ড সি CH3। তো তুমি জারণ করতেছো, তো জায়মান অক্সিজেন যুক্ত করো। আমরা কি দিয়ে জারণ করতেছি? ফার্স্টে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তাহলে এখানে আমরা জারণ করতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করলে যেটা হবে, এই তোমার অ্যালকাইন যেটা ছিল ট্রিপল বন্ড বরাবর ভেঙে যাবে। আমি আবার বুঝাই বলি জিনিসটা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে যেটা হবে, খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখো, তাহলে ট্রিপল বন্ড যেখানে ছিল সেটা ভেঙে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা জিনিসটা হচ্ছে ভাই, দেখো আমি তোমাকে আবার বলি, তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করো, তাহলে ট্রিপল বন্ড যেখানে ছিল সেটা ভেঙে যাবে। ওকে, তারপর দেখো আরেকটা জিনিস, এটা পড়ার আগে একটু করে বলি। অ্যালকাইনের জারণ করলে অলওয়েজ রেজাল্ট আসবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যদি আমরা অ্যালকাইনকে যদি আমরা জারণ করি, অ্যালকাইন যেটা দিয়ে করি না কেন, আমরা অ্যালকাইনকে যদি আমরা জারণ করি, তাহলে এখানে আমার কি তৈরি হবে? অ্যালকাইন জারণ করলে আমাদের এখানে অলওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা, তো এবার দেখো এখানে কি হয়েছে। তুমি যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই বিজারকটার বৈশিষ্ট্য হচ্ছে যে সে ট্রিপল বন্ডকে ভেঙে দেয়। তো ট্রিপল বন্ডকে যদি ভেঙে যায়, দেখো তো ভাই দুইটা অংশে কনভার্ট হয়ে গেল না? এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে দুইটা আলাদা অংশে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেটা হবে, আমি তো বললাম অ্যালকানকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাই। তাহলে বাম পাশের অংশ থেকে তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবা, ডান পাশের অংশ থেকে তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবা। তার মানে এখানে কি তৈরি হবে দেখো, বাম পাশে কার্বন কয়টা? দুইটা না? প্রথমে আছে CH3, তারপর কার্বন, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হইতে হলে এখানে একটা COOH উৎপন্ন যোগ হবে। ওকে, আর দেখো তো ডান পাশে কি অবস্থা, CH3C ট্রিপল বন্ড ভেঙে গেছে, তাহলে CH3COOH। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে,
তাহলে এখানে কাহিনী কি হচ্ছে ভাই? কাহিনী হচ্ছে, আমি আবার বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা তুমি যদি জারণ করো তাহলে ট্রিপল বন্ডটা ভেঙে যাবে, এবং ট্রিপল বন্ড ভেঙে গিয়ে তোমার এখানে আমরা জানি অ্যালকাইনকে জারণ করলে অলওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। অ্যালকাইন তুমি যে অ্যালকাইনই নাও না কেন, যে জারক ইউজ করো, অ্যালকাইনকে জারণ করা মানেই তোমার এখানে ফাইনালি কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, চলো আমি আরো এক্সাম্পল দেখাই। এটাতে একটা এক্সাম্পল গেছে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো CH3 CH2 C ট্রিপল বন্ড C CH3। এবার তুমি আবার জারণ করতেছো কাকে দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দিয়ে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দিয়ে জারণ করা মানে হচ্ছে ট্রিপল বন্ড ভেঙে যাবে। ওকে ভাই, ট্রিপল বন্ড ভেঙে যাবে। ট্রিপল বন্ড ভেঙে দেখো তো দুইটা অংশে বিভক্ত হয়ে গেল না? একটা হচ্ছে বাম পাশের অংশ, একটা হচ্ছে ডান পাশের অংশ। তাহলে দুইটা অংশ থেকে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। বাম পাশের থেকে একটা তৈরি হবে, ডান পাশের থেকে একটা তৈরি হবে। কিন্তু বাম পাশ থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে সেখানে কার্বন থাকবে কয়টা? 3টা। তাহলে বাম পাশ থেকে তৈরি হবে CH3 CH2 COOH, আর ডান পাশ থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে সেটা হবে 2 কার্বন বিশিষ্ট, মানে CH3 COOH। ওকে, সো এটা হচ্ছে তোমার এখানে যৌগ। তাহলে এইভাবে হচ্ছে ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা তুমি হচ্ছে জারণ করতে পারো। তাহলে আমি নোট লিখে দিই। নোট কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে ট্রিপল বন্ড ভেঙে যৌগটি দুইটি অংশে বিভক্ত হবে এবং প্রত্যেক অংশ হতে কার্বন সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আশা করি তোমরা যে জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি কি দেখে ফেললাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ দেখে ফেললাম। সেখানে কি হচ্ছে তাহলে? ওই যে ট্রিপল বন্ডটা ভেঙে যাচ্ছে, এবং ট্রিপল বন্ড ভেঙে গিয়ে সেখানে হচ্ছে তোমার ভাই COOH, মানে সি তো আগে থেকেই ছিল, জাস্ট এখানে OOH এখানে তোমার যুক্ত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ। তো পটাশিয়াম ডাইক্রোমেটে পার্থক্য হচ্ছে এটা ভাঙে না। পটাশিয়াম ডাইক্রোমেটে কি হয় না? দুইটা আলাদা অংশে বিভক্ত হয় না, বা ট্রিপল বন্ডটা ভেঙে যায় না। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। চলো আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। দেখো, ধরো আমি এখানে নিচ্ছি হচ্ছে এরকম CH3 C ট্রিপল বন্ড CH জারণ করতেছি। তো জারণ করলে যেটা হবে, তুমি তাহলে এবার পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করতেছো K2Cr2O7। তো যেটা হবে এখানে কিন্তু ট্রিপল, এটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে কি হইতো? ট্রিপল বন্ডটা ভেঙে যাইতো। ট্রিপল বন্ডে গিয়ে এক পাশে 2 কার্বন, এক পাশে 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হইতো। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে এখানে তোমার কি হচ্ছে না? দেখো তো, এই ট্রিপল বন্ডটা ভেঙে যাবে না। সো জাস্ট যেটা হবে সেটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কারণ আমরা জানি অ্যালকাইনের জারণে অলওয়েজ কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, জাস্ট ভেঙে যাবে না। তো ভেঙে না গেলে 3টা কার্বন ছিল, 3টা কার্বনই থাকবে, জাস্ট 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড তোমার এখানে তৈরি হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারতেছো। তারপর চলো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। তাহলে ধরো CH3, তোমার কাছে এখানে আছে CH2, তারপরে তোমার এখানে আছে ধরো CH2 না দিই C দিই এটাকে, তারপরে ধরো ট্রিপল বন্ড দিয়ে এখানে আমরা একটা CH দিলাম। এবার আমি আবার জারণ করতেছি। এবার আমরা হচ্ছে যে ভাই পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আমি আবার জারণ করতেছি। পটাশিয়াম ডাইক্রোমেট, তো ভাই ফাইনালি তো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছে, তাহলে ভেঙে যাবে না। বাম পাশে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে ডান পাশে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই ভাই, ট্রিক্সটা বুঝো। জাস্ট 4 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিবা, তোমার ফুল আনসার হয়ে গেছে। ওকে, সো এখানে তোমাকে আমি একটা পার্থক্য বলি। প্রথম পার্থক্য হচ্ছে ভাই দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটেতে ট্রিপল বন্ড বরাবর ভেঙে যাচ্ছে যৌগটা 2টা পার্টে, আর তোমার এই পটাশিয়াম ডাইক্রোমেটে ভাঙতেছে না।
যতটা কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। দেখো দোনোটাতেই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জাস্ট মাস যেখানে ট্রিপল বন্ড সেখানে ভেঙে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে ভাঙতেছে না। একটা ব্যাপার এখানে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে যে ভাই আমরা যখন পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছি তখন ট্রিপল বন্ডটা প্রান্তে ছিল, কিন্তু যখন আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছি ট্রিপল বন্ড প্রান্তে ছিল না, হয় মাঝখানে ছিল, কিন্তু নাহলে মাঝখান থেকে একটু সরে ছিল, কিন্তু প্রান্তে ছিল না, এখানেও ছিল না, এখানেও ছিল না, দেখো এখানেও ছিল না, প্রান্তে ছিল না। অর্থাৎ অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভাই তোমার যদি কখনো ট্রিপল বন্ড প্রান্তে থাকে তাহলে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করাবা। আর যদি তোমার কখনো এই যে ট্রিপল বন্ডটা তোমার হচ্ছে যে ভাই মাঝখানে থাকে, প্রান্তে না হয়, মাঝখানে বলো, বা এটা যেমন এক্স্যাক্টলি মাঝখানে না কিন্তু প্রান্তে নাই, অর্থাৎ প্রান্তীয় অ্যালকাইন হলে তুমি হচ্ছে ভাই পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করাবা। আর যদি প্রান্তীয় অ্যালকাইন না হয় তাহলে হচ্ছে তুমি ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করাবা। খুবই ইম্পর্টেন্ট কথা ভাই, বইয়ে জিনিসগুলোকে এভাবে একটু গুছানো কম আছে। সো তুমি জিনিসগুলোকে একটু নোট করে রাখবা, জিনিসগুলোকে আমি নোট করে দিই, নোট এখানে আমি করে দিই তোমাকে নোট। সেটা হচ্ছে ভাই নোট কি হবে দেখো, আমরা লিখবো প্রান্তীয় অ্যালকাইনের জারণে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করব। তারপর যদি প্রান্তীয় অ্যালকাইন না হয় তাহলে আমরা লিখবো যে অপ্রান্তীয়, অ মানে যেটা প্রান্তীয় না, তার মানে অপ্রান্তীয় অ্যালকাইনের জারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করব। তো আশা করি দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো, একটাতে তোমার ট্রিপল বন্ড ভেঙে যায়, একটাতে ট্রিপল বন্ড ভাঙে না। আর একটাকে আমরা কখন ইউজ করি, পটাশিয়াম ডাইক্রোমেট কি ইউজ করি যদি হচ্ছে আমার এই যে ইয়াটা ট্রিপল বন্ড মানে অ্যালকাইন যেটা সেটা যদি প্রান্তীয় অ্যালকাইন হয়, আর তোমার হচ্ছে যদি প্রান্তীয় অ্যালকাইন না হয় যদি অপ্রান্তীয় হয় তখন হচ্ছে আমরা বেসিক্যালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি। তো আশা করি সব টপিক তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি কি আছে আমাদের কাছে। নেক্সটে আছে হচ্ছে আমাদের অ্যালকাইনের পলিমারকরণ। এটাও ভাই পরীক্ষায় অনেকবার আসছে, এটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। ওকে, সো চলো জিনিসটা আমি তোমাকে একটু করে বুঝাই। অ্যালকাইনের পলিমারকরণ তার মানে তুমি একটা অ্যালকাইন নিবা, সাপোজ তুমি হচ্ছে ইথাইনকে নিছো, ট্রিপল বন্ড CH ইথাইনকে নিছো। তারপর তুমি এটাকে যদি আয়রনের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখো, এবং তুমি যদি 3 মোল ইথেনকে রাখো, বেসিক্যালি যদি কয় মোল, 3 মোল, তাহলে যেটা হবে দেখো এখানে তোমার হচ্ছে বেনজিন তৈরি হয়ে যাবে। দেখো সি 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 সি, তারপর ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, আর এখানে সবার সাথে হাইড্রোজেন দিয়ে দাও। এটাকে বলা হয় ইথাইনের পলিমারকরণ। ওকে, তার মানে আমরা এখানে দেখলাম, আমি যদি এটা যদি একটু মুখস্থ রাখতে হবে ভাই, তুমি যদি ইথাইনকে নাও তার মানে 3 মোল ইথাইনকে যদি নাও, এবং তুমি যদি এখানে ভাই আয়রনকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, ইথাইনগুলো চক্রীয় হয়ে তোমার হচ্ছে যে ভাই বেনজিন তৈরি করে। সেটা কিভাবে লিখতে পারো, বা বেনজিনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ভাই, নর্মাল ফিগার অনুসারে দেখো এভাবেও লিখতে পারি। ওকে, জাস্ট আমরা এখানে একটা গোল দিয়ে দিব। অর্থাৎ আমরা এটা বলতে পারি ইথাইনের পলিমারকরণ হচ্ছে তোমার কি বলতো, বেনজিন। তার মানে তুমি যদি ইথাইনকে যদি পলিমারকরণ করো তাহলে তুমি এখানে কি পাচ্ছ, বেনজিন পাচ্ছ। তার মানে আমি এখানে লিখতে পারি জিনিসটা, নোট লিখতে পারি, সেটা হচ্ছে বেনজিন হলো ইথাইনের পলিমার। এই বিক্রিয়াটা স্টার দিয়ে রাখো ভাই, খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষা আসছে, সো এটা মুখস্থ রাখবা ডাইরেক্ট, ইথাইনের পলিমার। তার মানে জিনিসটা কি, বেনজিন হচ্ছে ইথাইনের পলিমার। ওকে, তার মানে জিনিসটা দেখো, এই যে ইথাইন আছে, এই ইথাইন আছে, এই ইথাইনকে আমরা তাহলে কি বলতে পারি, ইথাইনকে আমরা বলতে পারি হচ্ছে তোমার ভাই মনোমার। আর এটাকে বেনজিনকে তার আমরা কি বলতে পারি, পলিমার। কারণ আমরা জানি মনোমার জিনিসটা কি, পলিমার যার দ্বারা গঠিত হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই মনোমার বলি। সো যেহেতু বেনজিনটা ইথাইন দ্বারা গঠিত হয়েছে, তাহলে আমরা বেনজিনকে কি বলতে পারি, মনোমার বলতে পারি, এবং বেনজিন যেহেতু ফাইনাল প্রোডাক্ট তাই সেটাকে আমরা কি বলতে পারি, পলিমার বলতে পারি। সো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আসে, তোমাকে বলবে যে হচ্ছে ভাই প্রমাণ করো যে বেনজিন হচ্ছে যে ইথাইনের পলিমার, ঠিক আছে। তোমাকে কোয়েশ্চন করতে পারে যে প্রমাণ করো যে
বেনজিন হলো ইথাইনের পলিমার। এটা তোমাকে কোশ্চেন করতে পারে। বেনজিন হলো ইথাইনের পলিমার। ওকে, সো এটা তুমি কিভাবে প্রুফ করবা? সলিউশন আমি তোমাকে প্রসেস দেখাই দিই, উত্তর তুমি নিজে লিখতে পারবা। দেখো, প্রথম কথা, চলো এখানে হচ্ছে আমরা আগে প্রথমে লিখে ফেলি পলিমার হওয়ার কন্ডিশন। পলিমার হওয়ার কন্ডিশন মানে কখন তুমি একটা যৌগ আর একটা যৌগের পলিমার হইতে পারবে। ওকে, পলিমার হওয়ার কন্ডিশন চলো আমরা দেখি। পলিমার হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ভাই, মনোমারের স্থূল সংকেত যা পলিমারের স্থূল সংকেত তা হইতে হবে। মনোমারের স্থূল সংকেত ইকুয়াল টু কি হইতে হবে? পলিমারের স্থূল সংকেত। তাহলে একটা জিনিস দেখো, ইথাইনের ক্ষেত্রে, ইথাইনের যদি আমি তোমাকে আণবিক সংকেত জিজ্ঞেস করি, তুমি বলবা C2H2। কিন্তু আমি যদি তোমাকে এটা তো আণবিক সংকেত, C2H2 হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত কি জিনিস, স্থূল সংকেত কি জিনিস, তোমরা অলরেডি 9 নিয়ে পড়ে আসছো। তারপর আমরা পরিমাণগত রসায়ন যখন পড়বো তখন আমার ব্যাখ্যা করব। তো এখানে জাস্ট একটু জেনে রাখি যে C2H2 এটা কিন্তু তোমার হচ্ছে ভাই আণবিক সংকেত। তো আমি যদি স্থূল সংকেত জিনিসটা জিজ্ঞেস করি, স্থূল সংকেত কত হবে? CH, জাস্ট 2 দিয়ে সবাইকে ভাগ করে দাও। অনুরূপভাবে বেনজিনের আণবিক সংকেত কত? C6H6। কিন্তু আমি যদি বেনজিনের স্থূল সংকেত জিজ্ঞেস করি তাহলে বলবো তুমি CH6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তার মানে দেখো তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বেনজিনের তোমার হচ্ছে যে ভাই স্থূল সংকেত এবং ইথাইনের স্থূল সংকেত কি বলতো ভাই সমান হয়ে গেছে। তাহলে 1 নম্বর কন্ডিশনটাকে কি করছে? ফুলফিল করছে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে ভাই, পলিমার হওয়ার জন্য 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে ভাই, পলিমারের আণবিক ভর, পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। চলো এই জিনিসটা দ্বারা কি বুঝাইছে আমরা দেখি, এবং এই দুটোই হচ্ছে তোমার পলিমার হওয়ার কন্ডিশন। তোমাকে বক্স করে দিই। ওকে, সো চলো আমি তোমাকে জিনিসটা দেখাই 2 নম্বরটা দ্বারা কি বুঝাইছে। দেখো তো একটা জিনিস, এখানে এই যে তোমার পলিমার, তার মানে আমি একটু এই কোয়েশ্চনটার আনসার চলো আমরা নতুন পৃষ্ঠায় দিব। আমি চলো এটাকে একটু কাজ করি, তাহলে এইটাকে আমরা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। আমরা তাহলে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, পেজ অ্যাড করি এবং এখানে আমরা দিই, কারণ এটাতে একটু জায়গা লাগবে তো আমার, এই জন্য। ওকে, চলো আমরা পিছনের পৃষ্ঠায় দেখি। আসো 2 নম্বর কন্ডিশন দ্বারা কি বুঝাইছে দেখো, এখানে আমাকে বলো যে পলিমার এখানে কি বেনজিন, তো বেনজিনের এখানে স্থূল সংকেত আমরা অলরেডি দেখছি C6H6। তাহলে দেখো তো, আমি যদি বেনজিনের যদি আণবিক ভর বের করতে চাই, এটার আণবিক ভর কত আসবে? 6 × 12, তার মানে 72, প্লাস 6 তার মানে 78। আর অন্যদিকে তুমি যদি ইথাইন এটা যদি দেখতে চাও, এটার আণবিক ভর এটা কত আসবে? 2 × 12 প্লাস 2, তার মানে 24 প্লাস 26। দেখো তো ভাই, তুমি যদি 78কে 26 দিয়ে ভাগ করো, 78কে তুমি যদি 26 দিয়ে ভাগ করো, তাহলে রেজাল্ট আসবে 3। অর্থাৎ আমি 78কে কিভাবে লিখতে পারি? 26 × 3। আমি একটু শিওর হইনি জিনিসটা। হ্যাঁ, 26 × 3 এর রেজাল্ট হচ্ছে তোমার কতটুকু ভাই? 78। এটা আমি একটু শিওর হয়ে নিলাম ভাই। তাহলে দেখো তো জিনিসটা, এখানে আমরা এই লাইন থেকে কি লিখতে পারি? এই 78 হচ্ছে তোমার ভাই পলিমারের আণবিক ভর, 26 হচ্ছে ভাই তোমার মনোমারের আণবিক ভর। এটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যার গুণিতক হয়েছে। তাহলে দেখো 2 নম্বর কন্ডিশন তোমাকে বলতেছে কি, পলিমারের আণবিক ভর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে, তার মানে একটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এটা যদি হয় তাহলে সেই যৌগটাকে তুমি বলতে পারবা এটার পলিমার বলতে পারবা। ওকে, তাহলে এই কন্ডিশনটাকে কিন্তু তোমার বেনজিন এবং ইথাইন ফুলফিল করছে। তার মানে দেখো, এখানে আমরা এই জিনিসটা লিখবো কিভাবে, সরি এখানে লিখবো কিভাবে, দেখো লিখছে না যে প্রমাণ করে যে বেনজিন হলো ইথানের পরিমাণ। আমরা প্রথমে লিখবো এরকম যে 1 নম্বর কন্ডিশনটা দেখো তো কি লিখছি। আমরা প্রথমে লিখবো এখানে এরকম যে বেনজিনের স্থূল সংকেত হলো CH এবং
ইথাইনের স্থূল সংকেত হলো ইথাইনের স্থূল সংকেত হলো CH, অর্থাৎ এদের স্থূল সংকেত সমান, বা আমি বলতে পারি এদের স্থূল সংকেত একই। তারপর আমরা মাত্র বের করলাম বেনজিনের আণবিক ভর 78 এবং ইথাইনের আণবিক ভর 26, অর্থাৎ বেনজিনের আণবিক ভর হলো ইথাইনের আণবিক ভরের 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে যেহেতু বেনজিনের স্থূল সংকেত এবং ইথাইনের স্থূল সংকেত সমান, যে আমরা তাহলে লিখতে পারি তাহলে এখানে এরকম যে যেহেতু বেনজিনের আণবিক ভর এবং বেনজিনের আণবিক ভর না, আমরা লিখবো যেহেতু বেনজিনের স্থূল সংকেত, বেনজিনের স্থূল সংকেত এবং ইথাইনের স্থূল সংকেত সমান বা একই, ইথাইনের স্থূল সংকেত একই, আবার বেনজিনের আণবিক ভর ইথাইনের আণবিক ভরের সরল গুণিতকের সমান। তকের সমান ব্র্যাকেটে লিখে দেব 3 গুণ। এখানে আমরা লিখবো তাই বেনজিন হলো ইথাইনের পলিমার, কারণ বেনজিন সব শর্ত ফিল আপ করছে পলিমার হওয়ার, হলো ইথাইনের পলিমার। ওকে, আশা করি তোমরা এতটুকু সবাই বুঝতে পারছো। সো চলো তাহলে আমরা নেক্সটে যাই, আরেকটা পেজ অ্যাড করি এখানে আমরা। ওকে, তাহলে আমরা এখানে অ্যালকানের পলিমারকরণ দেখতেছিলাম। আমি যদি তোমাকে এখানে আরেকবার লিখে দিই জিনিসটা, তার মানে কি দাঁড়ালো দেখো, 3CH ট্রিপল বন্ড CH। তুমি যদি ভাই এটাকে যদি আয়রনের উপস্থিতিতে, তুমি যদি এখানে এটাকে যদি আয়রনের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দাও, তাহলে তোমার এখানে কি তৈরি হয়ে গেছে, তাহলে তোমার এখানে তখন বেনজিন তৈরি হয়ে গেছে। ওকে, এটা আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা, এবার একটা কমন কোশ্চেন থাকে যে ভাই যদি আমি এখানে এরকম দিতাম, যে সাপোজ ধরো 3CH3 C ট্রিপল বন্ড CH আয়রন 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার কি তৈরি হইতো, আয়রন 400 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এবার কি তৈরি হইতো। ফার্স্ট কথা দেখো, যেহেতু এখানে আয়রন আছে এবং 400 ডিগ্রি আছে, সেখানে তো পলিমারকরণ ঘটবে। দেখো তুমি ভাই এই অংশটুকু থেকে ভাবা হচ্ছে যে কি বলতো ভাই, এই অংশটুকু থেকে ভাবা হচ্ছে তুমি একটা বেনজিনের মধ্যে স্ট্রাকচার, তাই না? যেহেতু দেখো এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের অংশ থেকে তুমি কি পাও, একটা বেনজিনের মধ্যে একটা স্ট্রাকচার পাবা। তাহলে বেনজিনের মধ্যে এখানে একটা স্ট্রাকচার পাবা। ওকে, বেনজিনের মধ্যে একটা স্ট্রাকচার পাবা। তারপর দেখো তো এটার সাথে কয়টা CH3 আছে, এই স্ট্রাকচারের সাথে যুক্ত হচ্ছে CH3 আছে 3টা। তাহলে এখানে একটা CH3 দিবা, এখানে একটা CH3 দিবা, এখানে একটা CH3 দিয়ে দিবা।
তাহলে যৌগ তৈরি হবে এখানে এটা। দেখো আমি তোমাকে আবার বলি জিনিসটা, দেখো তো এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে স্ট্রাকচার আছে না একটা, তারপর হচ্ছে যে ওই স্ট্রাকচারের সাথে তোমার হচ্ছে দেখো তো একটা সিএসটি যুক্ত আছে কয়টা, তিনটা। তাহলে তিনটা সিএসটি কি এখানে দিয়ে ফেললাম। তো এবার অনেকের মনে কোশ্চেন আসবে যে ভাই এই এই স্ট্রাকচার থাকলে তো আমরা বেনজিন পাই না। আমরা বেনজিন পাই কখন? যদি আমার কাছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ স্ট্রাকচার থাকে। এখানে কিছু দেখো তো ভাই, এখানে এটাতে সিএইচ আছে, কিন্তু এই কার্বনের সাথে কিন্তু এখানে কি নাই, হাইড্রোজেন নাই। তাহলে এটা বেনজিন কিভাবে হচ্ছে দেখো, খেয়াল করে দেখো জিনিসটা যেটা হচ্ছে, এখানে যে হাইড্রোজেন থাকার কথা না, ওই হাইড্রোজেনের জায়গায় কি বসে গেছে, সিএইচ থ্রি বসে গেছে। যেমন দেখো জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, এই সংকেতটা তুমি যদি আঁকতা বা সংকেতটাকে কিভাবে লিখতে পারো দেখো তো, সংকেতটাকে লিখতে পারো এভাবে, কার্বন 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 এবং কার্বন। দেখো তারপরে এই তিনটা কার্বনে আবার সিএইচ থ্রি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে এখানে হচ্ছে যে ভাই ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, বেঞ্জিনের নিয়ম, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও। তারপর তুমি এখানে কি লিখে দাও, উপরে সিএইচ থ্রি লিখে দাও, এখানেও সিএইচ থ্রি লিখে দাও, এখানেও তুমি হচ্ছে ভাই সিএইচ থ্রি লিখে দাও। এবার দেখো জিনিসটা আমি তোমার বুঝাই বলি কি শেখাইনি এখানে। দেখো তো ভাই এখানে আর হচ্ছে আরেকটা জিনিস দেখো, তাহলে হাইড্রোজেন থাকবে, এখানে একটা থাকবে, তারপরে তোমার এখানে থাকবে এবং এখানে থাকবে। দেখো তো উপরে কার্বনে হাইড্রোজেন থাকবে না কেন? কারণ উপরে কার্বনে তো চারটা হাত অলরেডি ফিল আপ হয়ে গেছে। এই কার্বনে কেন হাইড্রোজেন থাকবে না? কারণ এই কার্বনে দেখো চারটা হাত ফিল আপ হয়ে গেছে, কারণ হাইড্রোজেনের জায়গায় সিএইচ থ্রি বসে গেছে। তাহলে দেখো নর্মালি তো আমরা বেঞ্জিনের স্ট্রাকচার পাই হচ্ছে ভাই সিএইচ ট্রিপল বন্ড সিএইচ থেকে তিনটা এরকম থাকলে, কিন্তু এখানে তিনটা হাইড্রোজেনের পরিবর্তে এর সাথে কে যুক্ত হয়েছে, তিনটা সিএইচ থ্রি। সো এইখানে দেখো নর্মালি এখানে আগে হাইড্রোজেন থাকতো, এই পজিশনে কি থাকতো, হাইড্রোজেন থাকতো। এখন হাইড্রোজেনকে সরাই এখানে কি পেয়ে গেছো তুমি, সিএইচ থ্রি পেয়ে গেছো। So, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আর এই যোগের নাম কি ভাই, এই যোগের নাম হইতেছে তোমার ভাই মেসিটাইলিন। মেসিটাইলিন আমরা অলরেডি বলে আসছি ইম্পর্টেন্ট সংকেত পড়ানোর সময়। এই যোগের নাম হচ্ছে তোমার মেসিটাইলিন। ওকে, সো আশা করি তোমরা ভাই পলিমাকরণটা বুঝতে পারছো। আমি তোমাকে আরেকবার একটু করে রিক্যাপ করে দিই জিনিসটা। সেটা হচ্ছে তোমার কাছে ভাই যদি থ্রি সিএইচ থাকে বা থ্রি সিএইচ থাকে, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে ভাই বেনজিন। দেখো হুবু সেম টু সেম স্ট্রাকচার, জাস্ট এখানে একটা হাইড্রোজেনের অভাব, ওই হাইড্রোজেনের জায়গায় বসছে সিএইচ থ্রি। তার মানে দেখো এই পজিশনগুলো থেকে হাইড্রোজেন ছিল, জাস্ট হাইড্রোজেনের জায়গায় কে বসে যাবে, সিএইচ থ্রি বসে গেছে। সো এই যেটা স্ট্রাকচার পাবে সেটাকে তুমি বলো হচ্ছে ভাই মেসি টাইলিন। সো আশা করি তোমরা সবগুলো টপিক বুঝতে পারছো আজকের পড়াগুলা। সো আজকে যদি ভিডিওটা তোমার ভালো লাগে, ভিডিও যদি পড়া তুমি বুঝো, তাহলে ভিডিওতে লাইক করতে পারো, তুমি তো বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। সো তোমার জন্য এত কষ্ট করছি তো এটা তুমি তো করতেই পারবা। হ্যাঁ, ওকে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।